মঈন চোখ তুলে ইনশিরাহর দিকে তাকায় তৎক্ষণাৎ। ইনশিরাহ মঈনের এমন দৃষ্টি দেখে হঠাৎ নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে। মুখ ফসকে একটা ছোট লোকে কথা বলেছে সে বুঝতে পারল, যদিও সে অন্য কিছু বোঝাতে চেয়েছে। সাথে সাথে ইনশিরাহ স্বর পাল্টে বলে, এমন লকার তো আপনি আরো কিনে দিতে পারবেন, এটার জন্য আমার পাগলামি করার কি ছিল? মঈন আরো কিছুক্ষণ ইনশিরাহর দিকে চুপচাপ তাকিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে বলে, চলো মেইন রোডে যেতে হবে। মঈনের কণ্ঠস্বর গম্ভীর। ইনশিরাহর হঠাৎ খুব খারাপ লাগলো। সে কি লোকটাকে হার্ট করেছে কোনোভাবে? কিন্তু সে তো এভাবে বলতে চায়নি। ওর ইচ্ছে করছে নিচ থেকে একটা বড় সাইজের পাথর উঠিয়ে নিজের মাথায় মারতে। কেন একটু গুছিয়ে কথা বলতে পারছে না ইদানিং? মঈন ডান হাতের মুঠিতে লকেটটা শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে হাঁটছে। ইনশিরাহ মঈনের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেও পারছে না। লোকটা একটু থামছেও না। সে কি অনেক বেশি অপমানিত হয়েছে? মুখটা মলিন ইনশিরাহর। অপ্রস্তুতের মতন হঠাৎ বলে ওঠে, আপনি কি রাগ করলেন মঈন? মঈন হাঁটছে চুপচাপ। কয়েক মুহূর্ত পরে গম্ভীর হয়ে বলে, না। ইনশিরাহ জানে এটা মিথ্যা কথা। সে খানিক বাদে বলে, আরে ও এসপি, আমি না ওভাবে বলতে চাইনি। মঈনের কদম থামল। সোডিয়াম আলোতে ইনশিরাহর কাছুমাছু মুখটার দিকে ঘুরে তাকিয়ে বলল, কিভাবে বলতে চেয়েছো সেভাবে একটু বলো। আমি বলতে চেয়েছি, তুমি যেভাবেই বলতে চাও না কেন ইনশিরা, তোমার মর্ম কথা একটাই ছিল। এই লকেটটা এমন কিছু না যেটার জন্য এমন পাগলামি করতে হবে। অথচ আমি অর্থ দিয়ে এই জিনিসটার মূল্য নির্ধারণ করি, অনুভূতি দিয়ে করেছে। এটা আমার বউকে দেওয়া প্রথম গিফট। এমন বহু লকেট আমি কিনতে পারলেও এটা কখনো দিতে পারবো না, যেটা আমার বউ তার অপছন্দ সত্ত্বেও আজ গলায় পড়েছে। ইনশিরাহ চুপ হয়ে যায়। পরপর বলে, সরি। মঈন হাসল হঠাৎ। গলার গাম্ভীর্য ঝেড়ে ফেলে বলে, রাগ করনি, চলো ফিরে। পাশাপাশি হাঁটছে দুজন। ইনশিরাহ তখনও ভীষণ লজ্জিত। সে নিজেও প্রমিস করেছে নিজের অনুভূতির সাথে দ্বন্দ্ব হলেও এই লোকটার অনুভূতিকে অপমান করবে না, অথচ সে বারবার সেটাই করে ফেলছে। কিছুটা দূরে এগিয়ে যেতেই মঈন লকেটটা এগিয়ে দিয়ে বলল, এটা পার্সে রাখো। ইনশিরাহ দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ মঈনের দিকে তাকিয়ে থেকে বলল, ওটা তো গলায় ছিল, পার্সে কেন রাখবো? মুহূর্তেই মঈনের ঠোঁট প্রশস্ত হয় অমায়িক হাসিতে। কিছুক্ষণ আগের পরিস্থিতি ভুলে গিয়ে ইনশিরাহকে হ্যাচকা টানে কাছে এনে লকেটটা ইনশিরাহর গলায় পরিয়ে দেয়। আকাশ ঝেঁপে বৃষ্টি নামে তখন। ওদের সামান্য ঘনিষ্ঠতাটুকু সহ্য হলো না আকাশের। মঈন খপ করে ইনশিরাহর হাত ধরে ছুটতে শুরু করে। ইনশিরাহ এবার আর পারছে না। গায়ের শাড়িটা ভীষণ এলোমেলো হয়েছে। চেঁচিয়ে বলে, আসুক না বৃষ্টি, আমি এভাবেই ছুটতে পারছি না। ভেজে যাবে না, জ্বর পাবে সেদিনের মতো। মঈনও বলে, শেষ রক্ষে হয়নি। মেইন রোডেও একটা রাইডার পেল না। ভিজে একাকার দুজন। প্রীতম আর ইনায়া অনবরত কল করেই যাচ্ছে ওদের। মঈন কলটা রিসিভ করে ওদের দুজনকে ডিনার সেরে নিতে বলে দেয়। কাকভেজা হয়ে ওরা দুজন রিসোর্ট ফিরল তখন রাত 9:30। ঠান্ডায় জমে গিয়েছে দুজন। কাঁপছে ঠকঠক করে দুজনেই। মঈনের কাঁপাকাঁপি দেখে ইনশিরাহ হেসে ফেলল। মঈন বলল, হেসো না, ইট ওয়াজ টু মাচ ডেঞ্জারাস। এত ঠান্ডা পানি। প্রীতম ভাইয়ের থেকে একটা সিগারেট এনে ফুঁকতে পারেন, গা গরম হবে। খিলখিলিয়ে হেসে উঠে ইনশিরাহ কথাটা বলতে গিয়ে মঈন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। এতটা প্রাণোচ্ছল ইনশিরাহকে কখনো দেখেনি। আজ এমনভাবে কথা বলছে যেন তারা খুবই ফ্রি হয়েছে। মঈন ভাবল ট্রিপের প্ল্যানটা মন্দ ছিল না। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে ইনশিরাহ বলে, একটা মজার কথা শুনবেন মঈন? বলো। আমার ব্যাপারে রিউমার আছে, আমি নাকি চেইন স্মোকার। হাসিতে ফেটে পড়ল ইনশিরাহ। মঈন খানিকটা অবাক হয়ে বলে, এমনটা কেন? আমার ছেলেদের মতো ড্রেস আপ, তাই নাকি আমি সিগারেট খাই। হাসছে ইনশিরাহ। মঈন হেসে ফেলে। কাঁপতে কাঁপতে কটেজের তালা খুলে মঈন। দুজনে ভিতরে ঢুকতেই
মঈন লাইট জ্বেলে দেয়। ইনশিরাহ ছোটাছুটি করে তোয়ালে খুঁজে বের করে নিজের মাথা মুছতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে। মঈন কটেজের দরজা লাগাতেই তার ফোনটা আবারও বেজে ওঠে। ব্যস্ত আঙ্গুল চালিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রীতম আর ইনু বলে, হ্যাঁ হ্যাঁ, এসে গেছে কটেজে। ডিনার করলে তোমরাও ঘুমাও, চিন্তা নেই। আমি আর তোমাদের আবু ঠিক আছে। কল কেটে মঈন ইনশিরাহর দিকে ঘুরতেই দাঁড়িয়ে পড়ে। ইনশিরাহর শাড়িটা ছিল শিফনের। ভিজে কাকভেজা হয়ে যাওয়া অঙ্গে শিফনের পাতলা শাড়িটা লেপটে আছে সবখানে। মঈনের সামনে দাঁড়িয়ে আছে এক অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী, তার সর্বোচ্চ আবেদনময়ী সৌন্দর্য নিয়ে। চুপচুপ করে পানি ঝরছে ভেজা শাড়ির আঁচল থেকে। মঈনকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলার পায়তারা চালাচ্ছে এই পরিস্থিতি। ইনশিরাহ তখনও দেখল না মঈনকে। নিজের মাথা মুছে নিতে নিতে মঈনের দিকে না তাকিয়েই বলতে লাগলো, মোয়েন, আপনি মাথা মুছে নিন। আমার তো হাঁচি আসছে। আল্লাহ জানেন কি আছে কপালে। এটা বৃষ্টি ছিল নাকি অন্য কিছু? মাই গড, বরফ গলা পানি একেবারে। বলে হাঁচিও দিল ইনশিরাহ। মঈনের থেকে জবাব না পেয়ে সে ঘুরে দাঁড়ায়। মঈনের অমন মদ্যক চাহনি দেখে সেও কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে মঈনের চোখে। মঈনের চোখের ভাষা দ্রুতই পড়ে ফেলে, চুপ করে রয়, দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। বৃষ্টির ছমছমে আওয়াজ সাথে সাগরের গর্জন ওদের দুজনকে এই পৃথিবীতে একা করে দিল। মঈন এগিয়ে গেল ইনশিরাহর কাছে। ইনশিরাহ অস্ফুটে বলতে লাগলো, ঠান্ডা লাগবে মোয়েন, মাথাটা মুছে নিন। হাতে টান খেলো ইনশিরাহ। কেমন শিউরে উঠে দু চোখ বন্ধ করতেই টের পায় মঈন তাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। সে জমে গেল উৎকণ্ঠায়। তীর তীর করে কাঁপছে ঠোঁট। ধীরে ধীরে চোখ খুলে দেখল সে আয়নার সামনে। কি বলবে কি করবে কিছু বুঝতে না পেরে সে বারবার একই কথা আওড়ায়, মোয়েন, ঠান্ডা লাগবে, মাথাটা মুছে নিন। ওকে পেছন থেকে আগলে ধরে ঘাড়ে থুতনি ঠেকালো মঈন। আয়নার পর চোখে চোখ রেখে জড়ানো গলায় বলল, তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সহজ সরল বাবুয়ের জটিল কন্যা। মনে এক বিধ্বংসী আত্মা এসে ভর করতে চাইছে। আমার একদম ইচ্ছা করছে না এই সৌন্দর্য নষ্ট করে দিতে। কি করে বলো তো, একটা বুদ্ধি দাও। এসব কি বলছে মঈন নিজেও জানে না। কেমন অস্থির লাগছে নিজেকে। ইনশিরাহ পাথরের মতো দাঁড়িয়েছিল, বলল না কিছু। মঈন আবারও ঘুরিয়ে নেয় ইনশিরাহকে। ওর চোখে চোখ রাখে। ইনশিরাহ কেমন ফ্যাল করে মঈনের চোখ দেখে। সত্যি অন্য কেউ এসে ভর করেছে মঈনের মাঝে। এই দৃষ্টি এক বিধ্বংসী পুরুষের। ইনশিরাহ ভাবছে, নিজেকে বোঝাচ্ছে, ইস, এসব স্বাভাবিক। জাস্ট কুল ডাউন। হ্যাঁ, লোকটা তোর স্বামী। এসব স্বাভাবিক। ইসি, শান্ত হ। মঈন কেমন পাগলামি শুরু করে দিয়েছে। ওকে আবারও ঘুরিয়ে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে, আমি কাপুরুষ নই এসে। তুমি বলো আমি কি করব? আমি স্বামী হতে চাইলে কি খুব বড় অন্যায় করে ফেলবো আজ? আমি বুঝতে পারছি না। সে তো ধীরে ভুগছে। ইনশিরাহ দু চোখ বন্ধ করে মনে মনে বলছে, কুল ডাউন ইসি। হাজবেন্ড, লোকটা তোর হাজবেন্ড। মাম্মার যেমন পাপা হাজবেন্ড, মেজো মায়ের যেমন মেজো বাবা হাজবেন্ড, ছোট মায়ের যেমন ছোট বাবা হাজবেন্ড, অমন হাজবেন্ড। কুল ডাউন, মন শান্ত কর। দুজনে দুজনের অনুভূতির সাথে যুদ্ধ করতে ব্যস্ত। তখন হঠাৎ লাইট চলে যায়। ময়ূর একটু থামলো। বাইরে বজ্রপাত হচ্ছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মঈন ইসিকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ লম্বা লম্বা শ্বাস নিয়ে কটেজ থেকে বেরিয়ে যায় লাইট কেন গিয়েছে বিষয়টা দেখতে। বারান্দায় গিয়ে অথরিটিকে কল করে সে। ইনশিরাহ ঠাই দাঁড়িয়ে রয়। মেঘের গর্জন সাগরের গর্জন ছাপিয়ে হঠাৎ তার ফোনটা বেজে উঠতেই সে খানিকটা চমকে ওঠে। গিয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে স্ক্রিনে তাকাতেই সে ধাক্কার মতো খায়। একটা বজ্রপাত যেন তার মাথাতেও পড়ল। স্ক্রিনের নাম্বারটা তার অতি চেনা। একটা লাঞ্ছনা ইসির। 6 বছরের লাঞ্ছনা। আবার কি চাইছে সে? ইনশিরাহ কেমন ভেঙে চুরে যায়। কাপা হাতে সে ফোনটাকে মেঝেতে ছুঁড়ে মারে প্রথমে। তারপর উঠিয়ে কাপা হাতেই সিম কার্ড খুলে ফোনটাকে দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। বিছানায় ধপ করে বসে সে হাঁপাতে থাকে। বাইরে বারান্দায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে মঈন। জেনারেটর সিস্টেম চালু হতেই লাইটস এসে আলোকিত হয় রিসোর্টের বাংলো আর কটেজগুলো।
কিছুক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থেকে মঈন কক্ষে ঢুকে দেখে ইনশিরাহ বিছানায় চুপচাপ বসে আছে, ভেজা শাড়িতেই। মঈন দরজা বন্ধ করলো। ধীর পায়ে এগিয়ে গেল ইনশিরাহর কাছে। ইনশিরাহর কোনো নড়চড় করলো না। সে যে মলিন মঈন বুঝতে ব্যর্থ হয়। তার এই নির্লিপ্ততাকে মঈন লজ্জা ধরে নেয়, যে লজ্জা একজন স্বামীর কাঙ্ক্ষিত। তার হাতে একটা হাত রাখে মঈন। ইনশিরাহ হাত সরিয়েও নেয় না। মঈন নিজের ডান হাতে ইনশিরাহর থুতনি উঁচু করে তুলে ধরে নম্রস্বরে আবারও বলতে শুরু করে, এসে আক্ষরিক অর্থে একটা আয়োজিত বিয়ে এটা। তো জানো, সবকিছু আয়োজন করা ছিল, পরিকল্পনা করা ছিল। ফরাজি ভীষণ ভালোবাসবে তার বউকে। এই অনুভূতি, আমার এই সমর্পণের সদিচ্ছা, সবকিছুই বিয়ের মতো আয়োজিত। আমি একটু একটু করে এক ফোঁটা করে আমার বউয়ের প্রতি ভালোবাসা, আহ্লাদ সবকিছু আয়োজন করে রেখেছে। এই অ্যারেঞ্জ ম্যারেজের মতো তুমি তোমার স্বামীর গুছিয়ে রাখা ভালোবাসা পেতে চাচ্ছ। তোমাকে একটুও কষ্ট করতে হবে না যা পেতে। ইনশিরাহ মাথা নিচু করে আছে। মঈন অনুভূতি সামলাতে পারছে না। হ্যাচকা টানে ইনশিরাহকে নিজের সাথে মিশিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে, আর কক্ষের ভিতরে তোলপাড় চলছে মঈনের অন্তপুরে। মঈন সিক্ত ইনশিরাহকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে তার ঘাড়ে নাক ঠেকায়। ইনশিরাহ চোখ বন্ধ করে নেয়। কেমন বেচারা হয়ে মঈন বলে, এসে বউকে ভালোবাসার আগে ভালোবাসা কথাটা বলে নিতে হয়? আমি না এটা জানি না। একটু থামলো। ইনশিরাহর নরম তুলতুলে হাতটা তার গায়ে ছুঁয়ে রেখে এই ভালোবাসার প্রথম চুমুটা খেলো মঈন বধূর কণ্ঠনালীতে। ইনশিরাহ বুঝলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। মঈন পরম আদরের সহিত ইনশিরাহর দু কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিয়ে ওর দিকে ঝুঁকলো। ভেজা চুলগুলো ইনশিরাহর মুখের উপর থেকে আঙ্গুল চালিয়ে সরিয়ে কেমন চড়ানো গলায় বলল, চলো বলছে, ভালোবাসি বউ। কতটা আবেগ ছিল কথাটাতে, যার গভীরতা ঠাউর করতে পারছে না ইনশিরাহ। তার চোখ দুটো ঝাপসা, সে অন্য অনুভূতি সামলাতে ব্যস্ত। মঈন এখন পাগলামি করছে না। তার ভেজা শার্টটা অনেক ধৈর্য নিয়ে খুলল। এক হাতে ইনশিরাহর গাল আগলে ধরে মঈন তার আঁতুড়ে পান পাতার মতো স্নিগ্ধ মুখটা খেয়ে সুগালে কপালের সিথিতে, কানের লতিতে, নাকের ডগায়, বন্ধ দুচোখের পাতায় এই আদরগুলো ফরাজি তার বইয়ের জন্য আয়োজন করে রেখেছিল। একটু একটু করে, এক ফোঁটা করে। থেমে গিয়ে মঈন মাথা তুলে তাকায় হঠাৎ। ইনশিরাহ চোখ বন্ধ করে রেখেছে। মঈন খুব কোমল স্বরে বলে, তোমার প্রতি একটু আধিপত্য বিস্তার করতে চাচ্ছি না বউ। আমি নিজেকে সমর্পণ করছি তোমার কাছে। ফরাজি ইজ ইয়োর অলওয়েজ ইন লাইফ। ফরাজি উইল বি অলওয়েজ বি অ্যাট ইয়োর সাইড। নরম তুলতুলে হাতের আঙ্গুলের ভাঁজে শক্ত রুক্ষ হাতের আঙ্গুল রাখা হলো। বইয়ের জন্যে জমিয়ে রাখা আদরগুলো গলায় ঘাড়ে মাখিয়ে দিয়ে মঈন এবার হাত বাড়ালো ইনশিরাহর ভূষণে। আঁচল ধরে একটাকে যখন শাড়ির অংশটা সরিয়ে ফেলল, ঠিক তখনই হু হু করে কেঁদে ফেলে ইনশিরাহ। দমবন্ধ হয়ে যাচ্ছে যেন তার। ঠিক এমন শোনাচ্ছিল তার কান্নার শব্দ। মঈন থেমে যায়। অনুভূতি দমিয়ে রেখে বিমূঢ় হয়ে চেয়ে থাকে ইনশিরাহর মুখের দিকে। ফোঁটায় ফোঁটায় ঝরছে কান্না। ইনশিরাহ দুচোখ বন্ধ রেখেই কাঁদতে কাঁদতে বলল, আমি আর কটা দিন সময় চাইছি মঈন, প্লিজ, আই বেগ ইউ। ইনশিরাহ লম্বা লম্বা শ্বাস ফেলে হাঁপাচ্ছে। মঈন ওর দিকে তাকিয়ে আছে। নিজেকে এক প্রকার আহম্মক লাগলো মুহূর্তেই। ইনশিরাহর বুকের হাঁপড় ওঠান মা করছে, আর ওর দিকে মঈনের হতভম্ব দৃষ্টি স্থির করে আছে। চূড়ান্ত হতবাক হয়ে মঈন বলে উঠল, বেগ ইউ। ইনশিরাহ চুপ করে কাঁদছিল। মঈন একটা লম্বা শ্বাস ফেলে ধাতস্থ করার চেষ্টা করে নিজেকে। ইনশিরাহ ওর দিকে তাকায় অপরাধীর মতো। মঈন আরও কিছুক্ষণ ইনশিরাহর দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে থেকে উঠে বসল। কণ্ঠে ভীষণ বিব্রত ভাব তার। ইনশিরাহর দিকে তাকিয়ে বলল, বেগিং টু মি? এনশিরা, ডিড আই বি রাফ টু ইউ? ডিড আই ফোর্স ইউ? মঈন ভয়ঙ্কর লজ্জায় পড়ে গিয়েছে, সেই সাথে চূড়ান্ত অপমানিত লাগছে নিজেকে। ইনশিরাহ কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ায়। কাঁদতে কাঁদতেই বলে ফেলল, প্লিজ ভুল বুঝবেন না, আমি শুরুতে চাইনি আর নাটকটা বাড়াতে, কিন্তু শেষটায় আমি পারলাম না।
আমি আটকে গেলাম। আমি কথা গুছিয়ে বলতে পারছি না আপনাকে। আপনি ভুল বুঝবেন না, অনুরোধ করছি। মঈন শুধু দেখছিল ওকে। কি ভীষণ বাজে একটা পরিস্থিতির মোকাবিলা সে করছে সেটা শুধু মঈনই জানে। ইনশিরাহ বলতে থাকে, আমি স্বীকার করছি সমস্যাটা আমার। আমি খুব দ্রুত একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হব। আমি চাই সংসার করতে। মঈন, আমাকে কিছুটা সময় দিন। শরীরটা কাঁপছে ইনশিরাহ। মঈন কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশিরাহর দিকে। খানিক বাদে মঈনের চোখ মুখের ভঙ্গি বদলে গেল। তার ভিতরে তীব্র স্ফুটন নিভছে না। নিজের ওপর রাগ দেখাবে নাকি মায়া করবে নাকি হাসবে সে বুঝতে পারছে না। ক্ষণিকের জন্য নিজেকে একটা জোকার লাগছে। ক্ষণিকের জন্যে তার সামনে এভাবে শক্ত হয়ে পড়ে থাকা মেয়েটির জন্যে তার অনুভূতি মিশ্র হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, সে পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আচরণ করার পরিস্থিতিতেও নেই। ইনশিরাহ কাপা হাতে শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে। মঈন বেডের হেড সাইডে পিঠ ঠেকিয়ে 10 সেকেন্ড বসল। বড় বড় শ্বাস ফেলল। ইনশিরাহর উঠে বসে ভেজা চোখে অপরাধীর মতো তাকিয়েছিল মঈনের দিকে। অমন দৃষ্টি মঈন সর্বোচ্চ 10 সেকেন্ড দেখার মতো ধৈর্য রাখল। আর ধৈর্যে কুলোচ্ছে না। তারপর দ্রুত হাতে ভেজা শার্টটা গায়ে পরে হন্তদন্ত হয়ে কটেজের বারান্দায় চলে যায়। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে কাঁপছিল কটেজের দরজাটা। ইনশিরাহ মাথা ঘুরিয়ে দেখছে কিছুক্ষণ। ইনশিরাহ চুল টানল নিজের। তারপর ধীরে ধীরে গুটিসুটি মেরে বসে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে দেয়। আজ রাতের এই বৃষ্টি মঈনের সাথে শত্রুতা করে ঝরছে। ও যখন বারান্দায় গেল আবারও নতুন করে ভিজতে লাগলো। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে সে। ইনশিরাহ সময় নিয়ে ধাতস্থ হলো। তার গলার কাছে সেই অস্থিরতাটুকু নেই আর। মাথা তুলল রাতের সময় দেখার জন্য। তখন সময় রাত 1:52। আবারও মলিন মুখে দরজার পানে চাই ইনশিরাহ। মঈন ফেরে না। বহু সময় পেরিয়ে গিয়েছে, একটানা কতক্ষণ ভিজছে লোকটা। ইনশিরাহ এবার ফোঁস শব্দে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখল মঈনকে। দীর্ঘক্ষণ দেখল। বিকট শব্দে হঠাৎ বিদ্যুৎ চমকাতেই পরপর ইনশিরাহ মঈনকে বলল, ভেতরে আসুন, ঠান্ডা লাগবে। নিজের সাথে যুদ্ধ করে মঈন তখন ভীষণ শান্ত। ভীষণ। ঘুরে তাকিয়ে ইশিকে অস্বাভাবিক শীতল কণ্ঠে বলল, ঘুমো তুমি, আমি আসছি। ইনশিরাহ নড়ল না। আর মঈনও আসলো না ভেতরে। এ কেমন বিতিখিচ্ছিরি অবস্থা হয়েছে দুজনার। এর সমাধান কে করবে যখন দুপাশের দুজন ব্যক্তিই নিজেদের অনুভূতি সামলাতেই ব্যর্থ? মঈন চেষ্টা করছে এই রাতে স্বাভাবিক থাকার, আর ইনশিরাহ চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার। যেন এমন কোনো ঘটনার মুখোমুখি দুজন হয়নি কিছুক্ষণ আগে, যেখানে সম্পর্কের উন্নতি সে নিজেও চায়, সেখানে হঠাৎ আচমকা এমন অবনতি তার তরফ থেকে কাম্য নয়। মাথার মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। কেমন পাগল পাগল লাগছে। ইচ্ছে করছে অতীতে চলে যেতে, সেখান থেকে সবকিছু মুছে ফেলতে। ইচ্ছে করছে মাম্মা বাবাকে ধরে কাঁদতে। তার মাঝে এত জটিলতা কেন, এর উত্তর জানতে। এমন পাগল পাগল পরিস্থিতিতে একপাশে ঠেলে রেখে সে শুধু ভিজতে থাকা সামনের মানুষটাকে দেখল, যে লোকটা তার কাছে বিয়ের আগে সোজা সাপটা জানতে চেয়েছিল ইনশিরাহর পাস্ট বদার করে কিনা। ইনশিরাহ জবাব দিয়েছিল করে না। লোকটা ইনশিরাহর এতটুকু আত্মবিশ্বাস দেখে এগিয়েছে। সবকিছু শুরু থেকে সুন্দর করে সামলেছে। এই টক্সিক আলফা মেলের যুগে এমন সহনশীল পুরুষ কজন হয়, কজন দেখায় এমন ধৈর্য? আজ ইনশিরাহ জেনে বুঝে হোক না বুঝে হোক তার অনুভূতি, তার পৌরুষত্বের সাথে মজা করলো। এক প্রকার বেচারা করে ছাড়লো মঈনকে। ইনশিরাহ তাকিয়ে তাকিয়ে তাকেই দেখছে। ধীরে ধীরে ইনশিরাহ এগিয়ে যায় মঈনের কাছে। ওর পাশে দাঁড়িয়ে আবারও ভিজতে থাকে সে। মঈন নড়ে না, নড়ে না ইনশিরাহ। মঈন ভিতরে না গেলে ইনশিরাহও যাবে না, এতটুকু বোধগম্য হলো মঈনের। কিছুক্ষণ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে চুপচাপ ঘরে ঢুকলো। ইনশিরাহ ঢুকলো তার পিছু পিছু। খোলা জানালাগুলো মঈন ধীরে ধীরে বন্ধ করে দেয়। ইনশিরাহ কিভাবে স্বাভাবিক হবে আবারও মঈনের সাথে বুঝতে পারছে না।
সে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখে মইনের তোয়ালে এনে ওর সামনে দাঁড়ায়। অযথা খাটনি এসব ইনশিরাহ বুঝতে পারছে, তবে মঈন ওকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ওর হাত থেকে তোয়ালে আর পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে ভেজা পোশাক পাল্টে নেয়। ফিরে এসে বিছানা গুছিয়ে শুয়ে পড়ে। মুখভঙ্গি স্বাভাবিক মঈনের। ইনশিরাহ দ্রুত গিয়ে নিজের ভেজা শাড়ি পাল্টে এসে বিছানার একপাশে বসে থাকে চুপচাপ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে সেও শুয়ে পড়ে। আজ মঈন অন্যদিকে ফিরে শুয়েছে, ইনশিরাহ শুয়েছে তার দিকে ফিরে। কিছুক্ষণ কোনো অজানা অস্থিরতায় ইনশিরাহ ঘুমোতে পারল না, অথচ টের পেল মঈন ঘুমিয়ে গিয়েছে। একটু নড়ল না লোকটা, যেভাবে ওপাশ ফিরে শুলো সেভাবেই ঘুমিয়ে গেল। সারা রাত জাগা পাখির মতো জেগে কাটিয়ে দিল ইনশিরাহ। বারবার ঘড়ি দেখছিল সে, সময় গড়ায়। শেষ রাত থেকে ৩:৩:৩৩, ৪:১২, ৫:০২ সময় দেখতে দেখতে কাটিয়ে দেয়। ভোর যখন ৬টা ঠিক তখন ইনশিরাহ ঘুমের রাজ্যে তলিয়ে যায় ধীরে ধীরে। বেশিক্ষণ ঘুমোতে পারেনি ইনশিরাহ। ৭টার দিকে ইনায়া কল করলো মঈনের ফোনে। ইনশিরাহ ধরপড়িয়ে উঠে বসে, চোখ ডলে নিয়ে দেখল মঈনকে। লোকটা ঘুমোচ্ছে। স্ক্রিনে ইনায়ার নাম্বার দেখে অনেকটা সংকোচ নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনায়া বলল, জিজু, কি প্ল্যান ছিল? আপুকে টেনে তুলুন ঘুম থেকে, আমরা রেডি। ইনশিরাহ স্বাভাবিক গলায় বলল, উনি ঘুমাচ্ছে, আমারও শরীরটা ভালো নেই, তোরা যা, আমরা কিছুক্ষণের পরে জয়েন করব। কল কেটে ইনশিরাহ পায়চারি করলো ঘরময় কিছুক্ষণ। তারপর ওয়াশরুমে ঢুকে তার আর মঈনের দুজনেরই রাতের ভেজা পোশাক ধুয়ে মেলে দিল কটেজের বারান্দায়। সারা রাত বৃষ্টি শেষে বাইরে তখন ফকফকে রোদ। ইনশিরাহ ঘরে ঢুকে বিছানায় বসলো আবারও কিছুক্ষণ। দেখলো মঈনকে। ওকে সরাসরি ডাকলো না প্রথমে। উঠে ঘরময় পয়চারি করে বিভিন্ন ধরনের শব্দ করতে লাগলো। কাজ হলো না তাতে। মঈন ঘুম থেকে উঠল না। ইনশিরাহ আরও কিছুক্ষণ অপেক্ষা করে অতপর ধীরে ধীরে এগিয়ে যায় মঈনের কাছে। বিছানার একপাশে বসে ধিমি আওয়াজে বলে, মঈন। দুবার ডাকলো ইনশিরাহ। তারপর কিছুটা উঁচু গলায় বলল, মঈন, আপনার কি প্ল্যান ছিল কোনো? আমরা কি ঘুরতে যাচ্ছি কোথাও আজ? হঠাৎ কপাল কুঁচকে ফেলে মঈন। তার ঘুম ভেঙেছে। চোখ মেলে তাকাতেই ইনশিরাহ আঁতকে উঠে মঈনের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখ পিটপিট করছিল মঈন। ইনশিরাহ উঠে দাঁড়িয়ে চিন্তিত হয়ে বলল, আপনার কি হয়েছে? চোখ লাল কেন? মঈন আশেপাশে তাকিয়ে উঠে বসল। ইনশিরাহ এগিয়ে এসে বলল, জ্বর এসেছে নাকি? বলেই ইনশিরাহ নিজেই মঈনের কপালে হাত রাখল। মঈনের কপাল ছুঁতেই ইনশিরাহ দ্বিতীয় দফায় চমকায়। আগুন গরম গা। আগুন বললেও কম বলা হবে। হাতটা পুড়ে যাচ্ছিল ইনশিরাহর। চাপা স্বরে চেঁচিয়ে বলল ইনশিরাহ, এত জ্বর! ডক্টর, আমি একটা ডক্টর ডাকছি। মঈন উঠে দাঁড়ায়। আজ বহু বছর পরে জ্বর তাকে এভাবে কাবু করলো হঠাৎ। শেষ বোধহয় জ্বর এসেছিল মঈন মাস্টার্স পরীক্ষার্থী ছিল তখন। অসুখ বিসুখ খুব কম ছুতে পারে তাকে, কারণ তার যে শুশ্রূষা করার মানুষ নেই তা অসুখও বোঝে। আজ হঠাৎ জ্বর এলো কেন? মঈনের এখন বউ আছে তাই দেখে? আগুন গরম গা নিয়ে টলতে টলতে ওয়াশরুমের দিকটাতে যেতে যেতে মঈন এসব কথা ভেবে তাচ্ছিল্যের হাসি হাসে। ইনশিরাহ রুম সার্ভিস কল করে একজন ডক্টর চায়। পরপর প্রীতমকে কল করে জানিয়ে দেয়। ঘুরে দেখে মঈন টলছে, কাঁপছে কিছুটা। এটা কেমন হলো ইনশিরাহ বুঝতে পারল না। নাজুক ছিল তার শরীর, জ্বর আসার কথা ছিল তার, এ যে উল্টো হলো। দ্রুত পায়ে হেঁটে গিয়ে মঈনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, বেশি অসুবিধা হচ্ছে? আমি কি ধরবো? আপনি বরং আমার হাত। ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় মঈন। নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক মতন। নিঃশ্বাস যা বের করেছে ভীষণ উত্তপ্ত, অসহ্যকর। আচমকা জ্বর মঈনকে ধরাশায়ী করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। মঈন ইনশিরাহকে অস্ফুটে বলল, আই এম ফাইন। গম্ভীর কণ্ঠস্বর কাঁপছিল মঈন। ইনশিরাহ কটেজের ওয়াল ক্যাবিনেট খুলে মোটা কমফোর্টার বের করলো।
জ্বর হলে তার কমসে কম 5টা কমফোর্টার চাপা দিয়ে থাকতে হয়। মঈনকে বলল শুয়ে থাকতে। মঈন বিছানায় চুপচাপ শুলো। অসুস্থ মুখখানা বেশ গম্ভীর। নির্লিপ্ত হয়ে ইনশিরাহর পায়চারি দেখে কিছুক্ষণ, মানুষ হিসেবে একজন মানুষের প্রতি ইনশিরাহর সৌজন্যতা দেখে তারপর দু চোখ বন্ধ করে থাকে। জ্বরের তোপে চোখও জ্বালা করছিল, ভীষণ রকম জ্বলছিল দু চোখ। মাথাটা ভারী লাগছে। মা থাকলে তাকে মঈন বলতো মাথা টিপে দিতে। এটা মঈন কখনো পায়নি। মায়ের ছবিটাও কখনো দেখেনি সে। এতিমখানায় মঈন যখন জ্বরে পড়ে থাকতো তখন ওস্তাদ এসে কখনো কখনো কপালে হাত ছোঁয়াতো, ঔষধ দিত। ওই পর্যন্ত ছিল মঈনের জ্বর বিলাস। তারপর ধীরে ধীরে মঈন বড় হবার সাথে সাথে অসুখ বিসুখ কমে আসলো। এখনো কখনো সখনো বড় জোর ঠান্ডা লেগে যায়, এমন গা কাঁপানো জ্বর আসে না। তা ওইভাবে হুট করে মঈনের জ্বর বাড়ল। ডক্টর 9:30টার দিকে দেখলো এসে। জ্বর 104। ইনায়া প্রীতম দীর্ঘ সময় ধরে এখানে বসে আছে। ওদের তিনজনের ভীষণ উৎকণ্ঠা। প্রীতম ইনশিরাহর দিকে তাকিয়ে বলে, এখন মাথায় পানি ঢালতে পারলে বেশ হতো। এই তাপটা জাস্ট সহ্য করার মতো নয়। আমি আমার জ্বর হলে টের পাই। ভাইয়ার মাথায় পানি ঢালতে হবে, ডক্টরের তেমনটা নির্দেশ। আমি হেল্প করব। ইনশিরাহ একা একটা লোককে কিভাবে সামলাবে বুঝতে পারছে না। তবুও প্রীতমকে বলল, না আমি পারবো। এত বড় দানবীয় শরীরটা বিছানায় চুপচাপ পড়ে আছে। ইনশিরাহ মঈনের তাপ দেখে কম্ফোর্টার সরিয়ে দেয়। একটা বালতি ওপর টি টেবিলের ওপর থেকে রেক্সিনটা নিয়ে সেট করে রেক্সিনের অগ্রভাগ বালতির সাথে সংযুক্ত করলো। এটা সব থেকে নির্ঝঞ্ঝাট পদ্ধতি। রোগীকে উঠে ওয়াশরুমে যেতে হয় না। মাম্মা তার জ্বর হলে সবসময় এভাবে পানি ঢালে মাথায়। মঈন আবারও বলল, আই এম ফাইন, এসব বাদ দাও। জ্বরের ঘোরে কেমন প্রলাপ বকার মতো শোনাচ্ছিল কথাগুলো। অনবরত বলেই যাচ্ছে মঈন। ইনশিরাহ মগ মগ ভর্তি করে পানি ঢালে। মঈনের কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে ওকে দেখে। ইনায়া ওকে সাহায্য করে। শুকনো মুখ করে বলে, আপু এবার কি হবে রে? আমার ভীষণ খারাপ লাগছে ভাইয়ার জন্য। এত ভিজলো কিভাবে গতকাল? ইনশিরাহ চুপচাপ মঈনের মাথায় পানি ঢালতে ঢালতে গতকাল রাতের ঘটনা মনে করে আবারও। মঈন আরও একবার বলল, আই এম টোটালি ফাইন, এসব বাদ দাও। সারাদিনে মঈনের জ্বর কমেনি একটুও। ওদিকে স্বামীন আলো মেয়েব জামাইয়ের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ইনোর মুখে বিস্তারিত শুনে তারা ঘাবড়ে গিয়েছে বেশি। ওষুধটা যে খাইয়ে দেবে খাবারটুকু খাওয়াতে পারেনি মঈনকে। মাথার এত পানি ঢালার পরেও শরীরের তাপমাত্রা কমেনি। সারা দিনে ওরা তিনজনও কিচ্ছু খায়নি। প্রীতম ওদের জন্য খাবার অর্ডার করেছিল। সেসব রুমে সেন্টার টেবিলে সেভাবেই পড়ে আছে। বিকেলের দিকে মঈনের তাপমাত্রা কিছুটা কমলো যখন শরীর থেকে ঘাম ছেড়ে দিল। দুপুরের পরে লম্বা ঘুমের শেষ বিকেলে উঠল সে। গায়ের তাপ কমেছে, তবে ভীষণ রকমের অসহ্য অনুভূতি হচ্ছিল উত্তপ্ত শরীরটা নিয়ে। মাথা তখনও নিদারুণ যন্ত্রণায় ফেটে পড়ছিল। এমন অসহায় করে ছাড়লো মঈনকে এই হুট করে আসা জ্বর। ইনু পরীর সাথে কথা বলে ইনশিরাহকে বলল, আপু ভাইয়ার শার্টটা খুলে তার গা মুছিয়ে দাও, মামা বলেছে। আমি আর প্রীতম বাহিরে যাচ্ছি। ইনশিরাহ বিছানার এক প্রান্তে বসে আছে দৃষ্টি নত করে। মঈন 5 মিনিট আগে উঠে বসে বেডের হেড সাইডে হেলান দিয়ে হাঁপাচ্ছিল, নিজেকে ধাতস্থ করার চেষ্টায়। লালাফো দুটি চোখ তুলে হঠাৎ সে দেখল ইনশিরাহকে। জানালা থেকে আসা শেষ বিকেলের কোণে দেখা আলোয় ইনশিরাহর পানপাতার মতো মুখটা সোনালি আভা ধারণ করেছে। মঈন পরপর লম্বা দুটো শ্বাস ফেলে আবারও বলল, আই এম ফাইন, যাও, ওসব কিছু করতে হবে না। ক্লান্ত ও গম্ভীর স্বর মঈনের। ইনশিরাহ চোখ তুলে তাকায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম থেকে ধোয়া তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে জল নিংড়ে নিয়ে আসে। এসে দেখে মঈন সাবেক চোখ বুজে আছে। শক্তপোক্ত সুদর্শন চেহারায় নিদারুণ ক্লান্তির ছটা। ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে দিয়ে মঈনের কাছাকাছি বসলো। তার ফোন বাজছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আলো উৎকণ্ঠা নিয়ে বলে, ওষুধটা খাওয়াতে হবে। কিছু খাওয়াও পারলে। গা মুছিয়ে দিয়েছো? এই তো দিচ্ছি।
ধিমি আওয়াজে মাকে জবাব দিয়ে কল কাটে ইনশিরাহ। অনেকটা সংকোচ কাটিয়ে যখন ইনশিরাহ মঈনের টি শার্টের নিচের অংশে হাত দিল, ওটা খোলার জন্যে মঈন ওর হাতটা ধরল। চোখ মেলে ইনশিরাহকে দেখল সে কয়েক মুহূর্ত, তারপর ধীরে স্থির হয়ে বলল, এটা আমি করে নেব। ইনশিরাহ থামল, সরিয়ে নিল হাত। অনিমেষ চেয়ে থাকে মঈনের দিকে। তার বলতে ইচ্ছে করলো, আমি এটা মন থেকে করছি। কেন জানি পারল না বলতে। গতকাল রাতের ঘটনাগুলো একের পর এক ফ্ল্যাশব্যাকের মতো আসতে থাকে তার মস্তিষ্কে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমে ঢুকে শরীর স্পঞ্জ করে নিয়ে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে আসে। ইনশিরাহ ঘরের এক কোণে চুপচাপ বসে থেকে এসব দেখে। বিছানায় আবার যখন মঈন শুলো, ইনশিরাহ ওর জন্য এক বাটি চিকেন স্যুপ নিয়ে বলল, এটা খেতে হবে, ওষুধ আছে। মঈন চুপচাপ বাটি থেকে 2 চামচের মতো খেলো খাবারটা। তারপর ঔষধ খেয়ে খাটে পিঠ ঠেকিয়ে 2 চোখ বন্ধ করে দিল আবারও। প্রীতম ইনায়া বিকেল থেকে 3 বার এসে দেখে গিয়েছে। মঈন ক্লান্তি নিয়েও ওদের বলেছে ঘোরাঘুরি করতে। ওরা যায়নি কোথাও। প্রীতম জানিয়েছে জ্বর কিছুটা কমলেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। সন্ধ্যা পেরিয়ে নিকোষ কালো অন্ধকারে রাত নেমেছে। স্নিগ্ধ বাতাসে জানালার পাতলা সাদা পর্দাগুলো নাচছিল। এই বাতাসে মঈনের অসুবিধে হতে পারে, তাই জানালাগুলো সব বন্ধ করে দিল ইনশিরাহ। মঈনকে দেখলো ঘুরে। লোকটা শুয়েছে, ঘুমোচ্ছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। ইনশিরাহ ডাকতে গিয়েও ডাকে না। আবারও পাপার ফোন। ইনশিরাহ ফোনটা রিসিভ করে একটু দূরে সরে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বলে, বলো পাপা। ওর কি অবস্থা এখন? জ্বর আছে 102। শামিন কণ্ঠে ভীষণ উৎকণ্ঠা নিয়ে বলে, এটা কিভাবে হলো হঠাৎ? তুমি ঠিক আছে তো? খেয়েছো কিছু? সামান্য কিছু। শামিন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে, দেখো আম্মা, জ্বরটাকে ঘন্টায় ঘন্টায় খেয়াল করতে হবে। তুমি এক কাজ করো, তোমার ফোনে অ্যালার্ম সেট করে রাখো। রাতে মাঝে মাঝে উঠে দেখলে ভালো হবে, তাই না? ঘাড় ঘুরিয়ে ইনশিরাহ মঈনকে দেখে পাপাকে বলল। শামিন বলতে থাকে, কষ্ট হলেও একটু উঠে দেখো। ছেলেটা এতিমখানায় বড় হয়েছে আম্মা, এসব কখনো পায়নি। তোমার বা এ বাড়ির সব বাচ্চাদের মাথার কাছে রাত জেগে বসে থাকার জন্য আমরা 6 জন ছিলাম। ও তো এইসব পায়নি। আজ ওর পরিবার তুমি। তুমি বুঝতে পেরেছ আমি কি বোঝাতে পারছি? ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি দেখবো ওনাকে, দুশ্চিন্তা করো না, রাখছি। কল কেটে ইনশিরাহ নিজে হালকা ফ্রুট সালাদ খেয়ে ডিনার সেরে নেয়। তারপর গুটিসুটি পায়ে হেঁটে যায় বিছানার কাছে। মঈন কমফোর্টার গায়ে চাপিয়ে জ্বরের সাথে বিশ্রাম নিচ্ছিল। ইনশিরাহ গিয়ে শুয়ে পড়ল পাশে। সে ফোন অ্যালার্ম সেট করলো না রাতে। ওর চোখে এমনিতেই ঘুম নেই। রাত যখন গভীর হচ্ছিল, ইনশিরাহ টের পেল মঈনের জ্বর বাড়ছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলেও ইনশিরাহ স্পষ্ট শোনে না। পরের বার যখন ইনশিরাহ শুনল, সে বুঝল মঈন তার মাকে ডাকছে। এত বড় মানুষটার একই হাল। ইনশিরাহ নির্নিমেষ দেখতে থাকে মঈনের মুখটা। খানিক বাদে উঠে বসে এসে মঈনের গা থেকে কমফোর্টার সরিয়ে নিল। এটা ভেবেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় মঈনের হয়তো বা গরম লাগছে। তারপর শোয়া অবস্থাতেই ওর কাছে এগিয়ে গিয়ে জ্বর দেখতে হাতটা ছোঁয়ালো মঈনের কপালে। মঈনের গরম লাগছিল না, তার প্রয়োজন পড়েছে উষ্ণতার। পুরোপুরি অবচেতন সে জ্বরের প্রকোপে। একটা উষ্ণ শরীর ওর দিকে ঘনিষ্ঠ হতেই মঈন নিজেকে আরাম দিতেই আষ্টে পৃষ্ঠে ধরল সেই শরীরটা। কিছু বোঝার, কিছু বলার পরিস্থিতিতে সে নেই। তার শরীরটা শুধু আরাম চাইছে, চাইছে উষ্ণতা, চাইছে আশ্রয়। ইনশিরাহ চমকে উঠল। গোল গোল চোখে চেয়ে রইল মঈনের নীলাভ বর্ণ ধারণ করা কঠিন রুক্ষ মুখটার দিকে। এই ফরাজি তাকে এভাবে ধরল। চেতনা থাকলে এই ফরাজি এটা করতো না কখনোই। গতকাল রাতে ইনশিরাহ থেকে চূড়ান্ত অপমানিত হবার পরে এই লোকটা কখনোই এটা করতো না।
ইনশিরাহ চেয়ে চেয়ে দেখছে শুধু। মঈনের শরীরের উত্তাপে তার সবকিছু জ্বলে যাচ্ছে, তবুও সে নিশ্চুপ থাকে। মনে পড়ে মাম্মার বলা কথাগুলো। বিদায়ের সময় মঈনকে বলেছিল স্বামী হিসেবে যতক্ষণ না পর্যন্ত তার আত্মসম্মানে আঘাত লাগে ইনশিরাহর কাজ কারবার মানিয়ে নিতে। কাল রাতে কি ছিল ওটা? ইনশিরাহর কাজ কারবার কিভাবে ব্যাখ্যা করবে সে? আকাশ পাতাল ভাবতে শুরু করে ইনশিরাহ। মঈন থর থর করে কাঁপছে। ইনশিরাহর এতটুকু বিবেকে বাধা দিল অসুস্থ লোকটাকে উপেক্ষা করার সেই রাতে। অসহ্য লাগছে এমন তাপ, তবুও ইনশিরাহ নড়ল না। ইনশিরাহ ওভাবেই হাত বাড়িয়ে কমফোর্টার টেনে দেয়। মঈনের দিকে ফিরে একটু কাত হতেই তীব্র ঝাঁকুনি দিয়ে মঈন আরও শক্ত করে ধরল ইনশিরাহকে। মুহূর্তেই ইনশিরাহর গা কাঁপতে শুরু করে, কারণ মঈনের গাল ঠেকেছে তার বুকে। এ কেমন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ইনশিরাহকে আবারও ফেললো ইনশিরাহ জানে না। গোবেচারা হয়ে চেয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। ওদিকে শরীর চলছে, এদিকে এতটা কাছে তার স্পর্শকাতর স্থানে তার বৈধ পুরুষ অচেতন প্রায় হয়ে আশ্রয় খুঁজছে, যার সাথে কিনা কাল রাতে ইনশিরাহ কুৎসিত এক মজা করেছিল নিজের অনিচ্ছায়। আবারও শুরু হলো সেই একই দ্বন্দ্ব। অ্যারেঞ্জ ম্যারেজ, একটি অজানা পুরুষের শরীরের সাথে লেপ্টে থাকা একটা গা ঘিনঘিনে ব্যাপার। আধুনিক বঙ্গদেশে তরুণীদের কাছে একটি চলমান সংজ্ঞা। যারা বিয়ে শব্দটার মানে জানে না, যারা জানে না এটা বহন করতে, যারা জানে না এর মাধুর্যতা কিভাবে উপভোগ করতে হয়, ঠিক তেমন এক রমণী নিজের অসুস্থ স্বামীকে ফেরাতে পারেনি সেই রাতে। সে একটু বোঝার চেষ্টা করলো এত ঘনিষ্ঠতায় আর আসলেই গা ঘিনঘিন করছে কিনা। যেমনটা সে ভেবে এসেছে দেখলো এমনটা করছে না, তার উল্টে মায়া হচ্ছে মানুষটার জন্যে। আচ্ছা, এর আগে অসুস্থ হয়ে পড়লে লোকটা কিভাবে ধাতস্থ হতো, কাকে ধরতো? শ্বাসরুদ্ধকর অবস্থা। ইনশিরাহ অনিমেষ চেয়ে থাকে মঈনের মুখের দিকে। সে তখন বুঝলো লোকটা তার ধারণার বাইরেও সুদর্শন। আজ এত কাছ থেকে দেখে বুঝলো। ইনশিরাহর শরীর থেকে ঘাম ছুটছে, এদিকে মঈনের কাঁপুনি থামছে না। ইনশিরাহ নিজের বুকে একটু চাপ অনুভব করছে। এখন সরা উচিত, কিন্তু কিভাবে? লোকটা ঠিক নেই। একটা রাত তো একটু সহ্য করাই যায়। এভাবে মানালো নিজেকে। রাত বাড়ছে, রাতে নিস্তব্ধতা ভেঙে ইনশিরাহ ডাকলো, ফরাজি। মঈন জবাব দিচ্ছে না। মাথা শরীরে তাপমাত্রার বীজ থাকে পুরোটা ধরাশায়ী করে ফেললো। ইনশিরাহ বলল, মামা বাবার আদরের জামাই। কেউ সাড়া দেয় না। ইনশিরাহ নড়ে না, নড়তেও চায় না। পাখির কিচিরমিচির আওয়াজ, সাথে সমুদ্রের মৃদু গর্জন একটা লম্বা গাঢ় ঘুমের সমাপ্তি ঘটিয়ে দিল। কাল রাতে ওভাবেই হুট করে ইনশিরাহ ঘুমিয়ে গিয়েছিল। একটিবারও উঠে মঈনের জ্বরটা দেখতে পারেনি। বউ হিসেবে এই কর্তব্যটা পালন করতেও সে ব্যর্থ হয়েছে। কিছু টেরও পায়নি সে। ঘুমটা এত গাঢ় ছিল। মঈনের ঘুম ভাঙলেও ইনশিরাহ ছিল তখন নিদ্রায়। ঘুম ভাঙতেই যখন মঈন টের পেল সে কত ঘনিষ্ঠ হয়ে ইনশিরাহর শরীরে মিশে আছে, ভীষণ বিব্রত হলো সে। ইনশিরাহর বুকের কাছে তার মাথা ঠেকেছিল, একটা হাত ছিল ইনশিরাহর কোমরে। দুজনকে এই অবস্থায় আবিষ্কার করা মাত্রই ক্লান্ত জ্বরে ভাঙা শক্ত শরীরটা হুট করে সরিয়ে নিল মঈন। ইনশিরাহ নড়ে উঠল, চাইল চোখ মেলে। ধরপড়িয়ে উঠে বসে দু চোখ ডলে ইনশিরাহ। পরপর ঘুম ঘুম ক্লান্ত মস্তিষ্কে হানা দিল মঈনের জ্বরের ব্যাপারটি। হর বড়িয়ে বলল, জ্বর? আপনার জ্বর? আমি রাতে দেখিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। কি অবস্থা? মঈনের চোখ দুটোতে সংকোচ এসে ভিড় করেছে সেই কখন। সে অনেকটা দূরে সরেছে। জলদ গম্ভীর অসুস্থ কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। মঈন ততটাও ঠিক ছিল না। ইনশিরাহ হাত বাড়িয়ে থার্মোমিটারে নিয়ে জ্বর দেখে মঈনের এখন স্বাভাবিক তাপমাত্রা। তবে ক্লান্ত শরীর যতদূর বুঝতে পারল গতকাল রাতে মৃদু হাইপোথার্মিয়াম মতো হয়েছিল মঈনের। ইনশিরাহ মঈনের মুখভঙ্গি দেখে, পরপর নিজেদের পরিস্থিতি অনুধাবন করে। দুজনে একই কমফোর্টারের নিচে বসে আছে বিছানাতে। মঈন বিছানা থেকে ক্লান্ত শরীর নিয়ে নেমে দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে চলে যায়। ইনশিরাহ নেমে পরীকে কল লাগায়। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত মঈনের শারীরিক অবস্থার বিবরণ দিয়ে জানতে চায় কোন কোন ওষুধটা কন্টিনিউ রাখবে। ব্রেকফাস্ট ঘরেই আনা হয়েছে। প্রীতম ইনায়া এসেছে। মঈন সামান্য হেসে ওদের বলে, তোমাদের ভুগতে হলো।
ইনুর মুখটা আসলেই মলিন লাগছে। বিয়ের পর একটার পর একটা ঝামেলা সামলেছে, আর এবার হানিমুন হতে হতেও হলো না। প্রীতম হেসে বলল, ইনুর মিডের পরে আবার আসবো। আপনি, ইনশিরা আর আমি আর ইনু। ওরা সেদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। এই গল্পের দুটো জুটি নিজেদের প্রথম হানিমুনের স্বাদ আস্বাদন করে। আজ নিয়ে এই দুদিন মনে হচ্ছে প্রেরণার ওপর দিয়ে রোলার চালানো হচ্ছে। সে মূলত ক্যাটারিং সার্ভিসের অফিস সামলায়, আউটডোর সামলায় সাব্বির এবং আরও দুজন অ্যাসিস্ট্যান্ট। এই প্রথম দুটো ইভেন্ট একসাথে সামলে নিতে হচ্ছে তাদের। এন গ্রুপের মালিকের মেয়ের এঙ্গেজমেন্ট এবং এখন সময় টিভির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ইভেন্ট। প্রেরণা ক্যাটারিং সার্ভিস এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করা হয়েছে। সাব্বিরকে এন গ্রুপের ইভেন্ট সামলানোর দায়িত্ব দিয়ে প্রেরণা এসেছে এখন সময় টিভির চেয়ারম্যান মুত্তালিব মোর্শেদের ইভেন্ট লিড করতে। ছুটতে ছুটতে স্লিপার পাতলা হয়ে যাওয়ার মতো অবস্থা, গায়ে সেই একরঙা মলিন শাড়ি। মহিলা স্টাফরা আহ্লাদ করে বলেও ছিল, ম্যাম একটু সাজুন। এলিট শ্রেণীর প্রোগ্রাম বলে কথা, প্রেরণা না করেছে। সে এখানে কাজে এসেছে, সেবা দেবে, পেমেন্ট নেবে, চলে যাবে। তার আবার সাজতে হবে কেন? অল্প সময়ের মধ্যেই প্রেরণা দারুণভাবে গুছিয়ে নিয়েছে বিজনেস। দুজন নামকরা ফুড ব্লগারের তফসিলে শহরে তার ক্যাটারিং সার্ভিস মোটামুটি পরিচিত পেয়েছে। ততটা লাভ না হলেও কর্মচারীদের বেতন দিয়ে শুদ্ধ আর প্রণমীর জন্য যথেষ্ট জমাতে পারছে। এ ধরনের এলিট শ্রেণীর লোক সমাগম প্রেরণা এড়িয়ে চলে বরাবর, অথচ তার কর্মের সাথে সম্পর্কিত এসব। সকাল 11টা, শাড়ির আঁচল সামলে প্রেরণা নিজের কর্মচারীদের কাজের তদারকি করছিল। তার মেজাজটা ভীষণ চটে আছে বিগত 1 ঘন্টা থেকে। ঠিকঠাকভাবে নিজের কাজটা সে করতে পারছে না। তার ইচ্ছে করছে তার পিছনের লোকটাকে ম্যারিনেট করে ছোট ছোট ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দিতে, তাতে যদি মাথাটা ঠান্ডা হয়। লোকটার নাম রুবায়েত আশরাফ, একটি বিজ্ঞাপন কোম্পানির মালিক এবং একজন নাট্য পরিচালক। বিজনেস শুরু করার পরপর প্রেরণার সাথে 2বার কথা হয়েছিল লোকটার সাথে। প্রেরণা ক্যাটারিং সার্ভিসের একটি বিজ্ঞাপন তৈরির জন্যে প্রেরণা দিয়েছিল তার অফিসে কথা বলতে। শেষমেশ নির্লজ্জের মতো প্রেরণার কিছু পড়েছে। নানাভাবে প্রেরণার সাথে যোগাযোগের চেষ্টা করছে। লোকটার বয়স 40-এর কাছাকাছি, বউ বাচ্চা আছে। আজ এই ইভেন্টে হুট করেই দেখা আপদটার সাথে সেই থেকে প্রেরণার পিছু পড়েছে। নানা বাহানায় কথা বলতে আসছে। ক্ষমতাসীন লোকদের সামলাতে হয় ঠান্ডা মাথায়। প্রেরণা হটকারী হয়নি, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রেরণা, শুধু সহ্য করে গিয়েছে। স্টাফরা প্রেরণার নির্দেশনা অনুযায়ী কাজ করছিল। একটু বিশ্রাম নিতেই প্রেরণা একটা নিরিবিলি স্থানে যায় কিছু সময়ের জন্যে। আজকের এই অনুষ্ঠানের একজন গেস্ট ইহান তাজওয়ার মির্জা এসেছে কিছুক্ষণ আগে। প্রেরণার সাথে এই ইভেন্টে হুট করে দেখা হতেই দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরপর সালাম দিল প্রেরণা। শুধু ইহান নয়, আরও নেতা শ্রেণীর লোকজন ভর্তি এই ইভেন্টে। আত্মীয় বলেই কথা বলতে পারছিল না প্রেরণা। কুশল বিনিময় করে নিজের কাজে মন দিল শুধু। খানিক বাদে রুবায়েত আশরাফ আবারও তার পিছনে এসে দাঁড়ায়। ড্যাব ড্যাব করে পা মা আবারও প্রেরণাকে অবলোকন করে বলে ওঠে, আপনি সত্যি খুব পরিশ্রমী মিস, রিয়েল ইমপ্রেসিভ। আবারও ফোঁস শব্দে একটি লম্বা শ্বাস ফেলে প্রেরণা। সৌজন্যতার হাসি হেসে দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ে। 2 দিন আগেই ওরা ফিরেছে। মঈন 2 দিন বাড়িতে থেকে ছুটিটা শেষ করেছে। এর মাঝে আলো, শামীন, মঈনের শ্বশুর বাড়ির সবাই এসে মঈনের সাথে দেখা করে গিয়েছে। আজ সকালের ঘটনা। ইউনিফর্ম পরে মঈন আজ ব্রেকফাস্ট টেবিলে আসার আগেই ইনশিরাহুর ঘুম ভেঙে গিয়েছিল। জলদি জলদি চুলগুলোকে একটা ক্লাচারে আটকে নিয়ে টেবিল সেট করে দিয়েছিল। ঝুমঝুমির মা সকালে নাস্তা বানিয়ে নিয়ে চলে যায়। আবার সকাল 11:30টার পরে এসে দুপুরের রান্না করে। টেবিলে সবজি, খিচুড়ি এবং ডিম ভাজা, ইলিশ মাছ। মঈন বসে সেসব খাবারের দিকে তাকায়। ইনশিরাহু আমতা আমতা করে বলল, আমি এসব করতে বলেছি? অসুখ থেকে উঠলেন, ভেবেছি ভালো লাগবে। মঈন ওর দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নেয় চুপচাপ। ইনশিরাহু দেখতে বসলো। রোজা মঈন টুকটাক যা কথা বলে
আজ তাও বলছে না খেতে খেতে। অসুখের পরে লোকটাকে ক্লান্ত লাগে খুব। খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খায় মঈন। এনশিরাহ উঠে একটা পেঁয়াজ কেটে নিয়ে আসতে যায়, ফলাফল তার আঙ্গুল কাটে। এনশিরাহ অতিষ্ঠ হয়ে উঠছে নিজের অক্ষমতায়, বিতৃষ্ণা নিয়ে তাকিয়েছিল তার আঙ্গুলের দিকে। মঈন খেতে খেতে সেসব খেয়াল করে। খাওয়া ততক্ষণে শেষ মঈনের। চুপচাপ হাত ধুয়ে উঠে ঘর থেকে ফার্স্ট এইড বক্সটা এনে এনশিরাহর হাতের আঙ্গুলটা ব্যান্ডেজ করে দেয়। এনশিরাহ দেখেছিল লোকটাকে চুপচাপ, গম্ভীর মুখভঙ্গি লোকটার। ব্যান্ডেজ করা হয়ে গেলে মঈন আসছি বলে বেরিয়ে যায়। গতকাল মির্জা বাড়ি থেকে মেহমান এসেছিল মেয়ে জামাইকে দেখতে। ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। ঝুমঝুমির মাকে নিয়ে এনশিরাহ সেসব গুছিয়েছে 11:30টার পরে। ঝুমঝুমির মা রান্না সেরে চলে যাওয়ার পরে এনশিরাহ টেবিল সেট করে, একা বসে অপেক্ষা করতে থাকে। এর আগে লাঞ্চে বাড়িতে আসতো, আজ কি তাও আসবে না বুঝতে পারছে না। অনেকটা দেরি হয়েছে আজ। লোকটা আগে স্বাভাবিকভাবে যেটুকু কথা বলতো, যেটুকু ছুতো, সেসব বন্ধ করে দিয়েছে। এটা নিয়েও এনশিরাহর মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এনশিরাহ তো সময় চেয়েছে, লোকটার থেকে মুক্তি নয়। এ কেমন বিশ্রী অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে সে? এর শেষ কবে হবে? ঠিক দুপুর 1:45-এ এনশিরাহ মঈনকে কল করে। কলটা রিসিভ হতেই এনশিরাহ বলে, খেতে আসবেন না? না, তুমি খেয়ে নাও, একটু ব্যস্ত। তাড়াহুড়ো করে বলে কল কাটে মঈন। এক অদ্ভুত পীড়া এনশিরাহর গলার কাছে এসে হামাগুড়ি খায়। এতটা রিয়্যাক্ট শুধুমাত্র এনশিরাহ ফিজিক্যালি ইনভলভ হয়নি বলে? হয়নি তো হয়নি, জোর করে নিয়ে নিত, গায়ে শক্তি ছিল না। এনশিরাহ সেদিন রাতে নাটক করলে লোকটাও তো এখন নাটকই করছে। তখন ভালো মানুষই দেখিয়ে এখন এমন করছে কেন? হঠাৎ রাগ ধরে যায় এনশিরাহর। আবারও নিজের চুল টানে, খানিক বাদে শান্ত হয়। তারপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে চোখ মুখ কঠিন করে উঠে দাঁড়ায়। খাবারগুলো একটা টিফিন ক্যারিয়ারে ভরে নেয়। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে শাড়িটা গায়ে জড়ায়। একেবারে বিতিখিচ্ছিরি অবস্থা হয়েছে এনশিরাহর। বেশ সময় লাগে, অসংখ্য সেফটিপিন দিয়ে শাড়িটা আটকাতে হয়। শেষমেশ সে সফল। অতপর লম্বা লম্বা পা ফেলে টিফিন ক্যারিয়ার নিয়ে কটেজ লক করে বেরিয়ে যায়। কেয়ারটেকারের সাথে দেখা হয় গেটের কাছে দাঁড়িয়ে। তখন বলে, আমি আপনার স্যারের কার্যালয়ে যাচ্ছি, এদিকটা দেখবেন। কেক কাটা, আলোচনা সভা, প্রেস ব্রিফিং শেষে পার্টি শুরু হয়েছে। লোকের ইনফরমাল আলাপ, হাসাহাসি প্রেরণার বিরক্ত লাগে। তার হাতের নোটবুক নিয়ে সে তার টিমের কাছে দাঁড়িয়েছিল, খাবার সার্ভ ঠিকভাবে করতে পারছে কিনা তা দেখতে। ঘুরে ঘুরে রুবাই তাসরাফ প্রেরণার কাছেই চলে আসে। ভদ্রমহিলা দারুণ আকর্ষণীয়, চলনে বলনে কথাবার্তায় তার কাছে আলাদা লেগেছে। প্রথম যেদিন প্রেরণা কথা বলতে এসেছিল রুবাই তাসরাফ সেই দিনই বুঝে গিয়েছে এর মাঝে আলাদা কিছু আছে, যেটা তাকে চুম্বকের মতো টানছে। ইহার এই কমিউনিটি সেন্টারের দোতলায় দাঁড়িয়েছিল। এখন সময় টিভির চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে নিচের দিকে দৃষ্টি দিল সে। এখানে আসার পর থেকে কোনো কিছুই তার চোখ এড়ায়নি। তার চোখ ঘুরে ফিরে ঠিকই তার সমুদ্র নীলার ওপর স্থির হয়। রুবায়েত আশরাফকে নিয়ে তার আপাতত মাথা ব্যথা হচ্ছিল না। ওটাকে একটা ছুঁচোর সাথে তুলনা করা হয়, তবে এখন ব্যাপারটা বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। ইহান ঘাড় ঘুরিয়ে দোতলায় দেখলো রুবায়েত আশরাফ স্ত্রীক এসেছে, অথচ স্ত্রী রেখে আর এক মহিলাকে বিরক্ত করার চেষ্টা। এদিকে তার বউ চেনা ভাবিদের সাথে গয়নাকাটি নিয়ে শো অফ করতে ব্যস্ত। এটা তেমন কিছু না, বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে হাস্য উজ্জ্বল জুটির ভেতরের চিত্র। ইহান আরও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে এখন সময় টিভির চেয়ারম্যান মোত্তালিবকে বলে নিস্তলায় নামে। প্রেরণা আবার বিরক্ত হলো এই ছুঁচোটাকে দেখে। অসহায়ের মতো আশেপাশে তাকায় সে। এই বদমাসটা সরাসরি কিছু বলছেও না যে সে সিন ক্রিয়েট করবে। ভদ্রভাবে এড়িয়ে গেলেও ছ্যাবলামি করতে চলে আসছে। কি বিপদ! প্রেরণা নিজের জিহ্বাতে শান দিতে থাকে। আরেকটু ধৈর্য ধরে দেখবে সে, তারপর অ্যাকশন। তাতে যা হয় হোক। রুবায়েত একটা সফট ড্রিঙ্কসের গ্লাস হাতে প্রেরণার পাশে এসে দাঁড়িয়েছে আবারও। কেমন অসভ্যের মতো প্রেরণার দিকে চেয়ে আছে। কণ্ঠে মধু মিশিয়ে বলল, একটা কথা বলুন, আপনি কি কখনো মডেলিং এর জন্য আমার এজেন্সিতে ছবি দিয়েছিলেন? 5 বছর আগে। ভীষণ চেনা চেনা লাগছে আপনাকে প্রথম দেখাতেই।
প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে নিজের ক্রোধটুকু সংবরণ করে বলে, না। ও, তবে আপনার ফেসিয়াল স্ট্রাকচার কিন্তু মডেলের মতোই। তাই হয়তো আমার এমনটা মনে হচ্ছে। প্রেরণার গা রিরি করে উঠল তৎক্ষণাৎ, আর সহ্য হলো না। মুখ দিয়ে অতি ভয়ঙ্কর কিছু কথা বলতেই যাবে তখন পরিচিত সেই পুরুষ কণ্ঠস্বর হঠাৎ তার পেছন থেকে ডেকে ওঠে, আরে রুবায়েত ভাই যে। প্রেরণা ঘুরে তাকায় ইহানের দিকে। ইহান ওদের কাছে এগিয়ে যায়। রুবায়েত আজরাফ হাসলো ইহানকে দেখে, হাত বাড়িয়ে দিয়ে বলল, তাজওয়ার মির্জা, আপনার সাথে দেখা হয়নি এসে? কি অবস্থা? পার্টি থেকে নমিনেশন পাচ্ছেন শুনলাম। ইহান কোনো সৌজন্য আলাপে গেল না, সরাসরি বলল, এই তো সব ভালো। আপনি এখানে? ভাবিকে দেখলাম কিছু খুঁজছিল, জিজ্ঞেস করতেই বলল তার ছাগলটাকে কোথাও পাচ্ছে না খুঁজে। প্রেরণার মুখটা হা হয়ে গেল কিছু সময়ের জন্যে, পরপর শাড়ির আঁচল চেপে ধরল মুখে। রুবায়েত লোকটা বুঝতে পারল না কথাটা, বলল, ছাগল? এখানে ছাগল কেন খুঁজবে? ইহান বলল, হয়তো আমি শুনতে ভুল করেছি, তবে আপনাকে হয়তো খুঁজছিল। বলছিল তার ভ্যানিটি ব্যাগ ক্যারি করতে হবে, সে বড্ড ক্লান্ত। যান গিয়ে দেখুন। লোকটার মুখ কেমন থমথমে হলো। ইহানের দিকে তাকিয়ে মেকি হাসি হেসে সৌজন্য করমর্দন শেষ করে দোতলার দিকে পা বাড়ায়। ইহান চোখ মুখ শক্ত করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, এই দুর্মুখ থাকার। প্রেরণা ভীষণ হাসছে, নিশ্চুপ হাসছে। ইহান ঘুরে তাকাতেই সেই হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইহান ওকে কিছুক্ষণ দেখে, তারপর বলে, সূর্য কোথায়? স্কুলে। আপনি ইভেন্ট লিড করছেন কবে থেকে? আজ নিয়ে 2টো ইভেন্ট সামলিয়েছি। ইহান কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বিনা সংকোচে বলে ওঠে, ও কি আপনাকে বিরক্ত করেছে এর আগে? প্রেরণা চোখ তুলে তাকায় ইহানের দিকে। হঠাৎ খুব অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। জবাবে দুপাশে মাথা নাড়ে সে। ইহান বলে, আপনার সাথে তো অ্যাসিস্ট্যান্ট রয়েছে দেখছি, ওদের একজনকে সাথে নিয়ে কাজটা করুন। তবে আর এই ধরনের লোকের কাছে ঘেঁষবে না অযথা। প্রেরণা আর কথা বাড়াতে চাইল না। আশেপাশের সবাই ওদের দেখছে। এখানে প্রেরণা কাজে এসেছে, আলাপচারিতা করতে নয়। সে ইহানকে আসছি বলে স্থান ত্যাগ করে। ইহান দেখতে থাকে ওকে। দূরে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল দুজোড়া চোখ। ওদের মধ্যে একজন হঠাৎ ফোনটা হাতে তুলে নিয়ে সাগর ভুঁইয়াকে কল করে। সাগর ভুঁইয়া কলটা রিসিভ করতেই লোকটা বলে, সাগর ভুঁইয়া শুনে হাসলো কিছুক্ষণ, বলল, কি করছে? পারলে লাগাও। হাসতে হাসতে কল কাটে সাগর ভুঁইয়া। পুলিশ সুপারের কার্যালয়ের গেটে পা রাখতেই কতগুলো উৎসুক দৃষ্টি ইনশিরাহকে দেখতে লাগলো। স্বামী নিয়াসান মির্জার কন্যা এবং এসপি স্যারের বউ সে, তাকে তো একটু কৌতূহল নিয়েই দেখবে। টিফিন ক্যারিয়ার হাতে ইনশিরাহ একজন কনস্টেবলের দিকে এগিয়ে যায়। দূর থেকে দুজন কনস্টেবল আসে, একজন আরেকজনকে বলে, এই দেখো এসিপি ভাবি যে। ইনশিরাহ কনস্টেবলের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, আপনার স্যার। কেবিনে। ইনশিরাহ দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে হেঁটে চলে যায় মঈনের কেবিনে। কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধও করলো না। কেবিনে মঈন ছিল না। একজন কনস্টেবল ছুটতে ছুটতে এসে ইনশিরাহকে বলে, ভাবি স্যার কেবিনে নেই, স্যার নতুন অফিসারের ট্রেনিং দিচ্ছেন। মঈন বলেছিল সে ব্যস্ত, সে সত্যিই ব্যস্ত। ইনশিরাহ দালানের দোতলা থেকে উকি দিয়ে দেখল মঈন এসপি কার্যালয়ের পিছনের মাঠে। হাসকি আর ভারী কণ্ঠস্বরের ধমক কর্ণগোচর হয় ইনশিরাহর। কাউকে ধমকাচ্ছে লোকটা। এই কণ্ঠস্বরের সাথে ইনশিরাহ সেদিন রাতের কণ্ঠস্বরের তুলনা করে। এই লোকটা, এই চাঁদরেল আর ক্যাটকেটে লোকটাই কি সেদিন রাতে কণ্ঠে অমন আকুলতা ঢেলে ইনশিরাহকে কত কিছু বলেছিল, যা ইনশিরাহ শুনেও নিজের অন্তর্দ্বন্দ্বে বোঝার চেষ্টা করেনি। ইনশিরাহ লজ্জা পেল। লোকটা আসলেই ব্যস্ত, অথচ লোকটার ইগো নিয়ে ইনশিরাহ এতক্ষণ কত কথা শুনিয়েছে মনে মনে। কেবিনে ফিরে ইনশিরাহকে দেখে ভীষণ অবাক হয় মঈন। ইনশিরাহর গায়ে একটা গোলাপি রঙের সুতি শাড়ি পরেছে এলোমেলো করে। মঈন ওকে দেখে প্রথমে কিছুই বলেনি, পরে অস্ফুটে আওড়ায়। তুমি? ইনশিরাহ এগিয়ে গিয়ে টিফিন ক্যারিয়ারটা ডেস্কের উপর রেখে নিচু স্বরে বলে, হ্যাঁ আমি।
আপনার লাঞ্চ। মঈন এক পলক ইনশিরাহকে দেখে টিফিন কেরিয়ারটাকে। ইনশিরাহ তখন প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। মঈন ওকে চুপচাপ কিছুক্ষণ দেখে উঠে গিয়ে হাত ধুয়ে এসে বসলো। গম্ভীর স্বরে বলল, খেয়েছো? ইনশিরাহ নিজের জন্যেও খাবার বেড়ে নিয়ে বলে, না, খাবো। খাচ্ছে দুজন চুপচাপ। ইনশিরাহ খাচ্ছেও না, খাবারটা প্লেটে নাড়াচাড়া করছে শুধু। মঈন তা খেয়াল করে, তবে কিছু বলে না। ইনশিরাহ আর পারছে না, ভীষণ অধৈর্য হয়ে মুখ খোলে হঠাৎ, বলে, আমি সংসারটা করতে চাই মঈন, ট্রাস্ট মি। মঈন খাওয়া থামায়, ওর দিকে না তাকিয়ে খুবই শান্ত স্বরে বলে, হ্যাঁ তো? আমি মাম্মা পাপা আমি বা আপনি কাউকেই ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, না সেই ইন্টেনশনে আমি বিয়ে করেছি। মঈন শুনতে থাকে। ইনশিরাহ বলে, আমার সমস্যাটা হচ্ছে আমাকে মানুষ যতটুকু বোঝে তার চেয়েও বেশি ভুল বোঝে। মঈন চুপচাপ খাচ্ছে। ইনশিরাহ বলতে থাকে, মঈন, হোয়াট ইউ বিহেভিং লাইক দিস উইথ মি? মঈন, সময় চেয়েছি আমি, মুক্তি নয়। আমি আপনাকে অস্বীকারও করিনি তো। আর অমর নাটক, মঈন আপনার কাছে ভরসা পেয়েছি বলেই তো করেছি, নয়তো আমি তো আগেই বলেছি আপনাকে কাপুরুষ ভাববো না, আপনি যা ইচ্ছা করবেন। আমি চাইছি স্বাভাবিক হতে, অথচ আপনি নিজেকেই গুটিয়ে যাচ্ছেন। মঈন খাওয়া থামিয়ে ইনশিরাহর দিকে তাকায়, বলে, কিভাবে বুঝলে আমি গুটিয়ে যাচ্ছি? আপনার আচরণ বলছে। মঈন চুপ হয়ে যায় পুরো। ইনশিরাহ অধৈর্য হয়ে বলতে লাগলো, এভাবে কি দেখছেন? আরে আমি উপন্যাসে কোনো চরিত্র হলে লেখিকাকে অনুরোধ করতাম আমাকে আগাগোড়া শুদ্ধ বানিয়ে দিতে। আমি বাস্তব মঈন, সবকিছু সীমা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার কারোর হেল্প দরকার। আমি তো বললাম আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো। মঈন ওকে এক দৃষ্টিতে দেখতেই থাকে। কিছুক্ষণ পর বলে, এসে, এটা আমার অফিস, বাড়িতে যাও, আমি রাতে ফিরবো, আমরা আলোচনা করব। না, এখানে কথা হবে না, বাড়িতে কথা হবে। বললাম না এখানে। বললাম না বাড়িতে। না, এখানে 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 বলেছে যেতে। ধমকে ওঠে মঈন। ইনশিরাহ থিতু হয় মঈনের ধমকে। মঈন টেবিলের ওপর থেকে টিফিন কেরিয়ারটা গুছিয়ে ইনশিরাহর হাতে দিয়ে শান্ত স্বরে বলে, বাড়িতে যাও, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ইনশিরাহ অগোছালো অনুভূতি নিয়ে কটেজে ফেরে। গায়ের শাড়িটা খোলে না সে, সোজা বিছানায় শুয়ে পড়ে। মাম্মা পাপা কল করলে সেটাও ধরে না। মিঠির ডাকে উঠেছিল এক ফাঁকে। মিঠিকে খাবার দিয়ে আবারও যখন শুলো, তখন তার ফোনে একটা মেসেজ আসে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকাতেই সে বিমুড়ো চেয়ে রয়। শাইমের মেসেজ, ইনশিরা বিনতে শামিন, এতবার কল করছি, ফোন ধরছো না, একটু দেখা করতে পারি প্লিজ? পা মাথা তীব্র ঘৃণা আর রাগে জমে যায়। চোখ জ্বালা করে ইনশিরাহর। কিছুক্ষণ মেসেজটা দেখে সে। বুকে সেই অসহ্য যন্ত্রণাটা এসে তোলপাড় শুরু করে। সে দম নেয়, দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কাপা আঙ্গুল চালিয়ে উত্তর পাঠায়, ওয়াই নট। তখন সময় সন্ধে 7টা। ইনশিরাহ যখন রেস্তোরাঁর ভেতরে ঢুকলো, শাইম তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশিরাহর গায়ে একটা শাড়ি, কুচির সাথে সমঝোতা করে হাঁটছে মেয়েটা। শাইম দেখছে মেয়েটিকে, আগের থেকে রূপ খুলেছে। যাকে সে ঠান্ডা মরা মাছ বলেছিল, ইনশিরাহ দৃঢ়তার সাথে এগিয়ে যায়। তার মুখ ভঙ্গি কঠিন। শাইমকে দেখে ওর কোনো ভাবান্তর নেই যেন। শাইম ওকে দীর্ঘক্ষণ দেখে শুকনো হাসি হাসে, যে হাসিতে প্রাণ নেই। প্রথম কথাই ছিল, বসো। ইনশিরাহ বসল না। শাইমকে ভীষণ অবাক করে দিয়ে শুরুতেই একটা চড় মারে সে। আশেপাশের কিছু মানুষ ওদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। শাইম গালে হাত রেখে ইনশিরাহর দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ এবার চেয়ার টেনে বসে। হতভম্ব শাইমের দিকে তাকিয়ে বলে, এটাই বাকি ছিল তাই না শাইম? শাইম চুপচাপ বসল। ইনশিরাহ গলা কাঁপছে, বলছে, কেন করছো এমন? কি করছি? আমাকে বিরক্ত করছো। শাইম চুপ করে আছে। ইনশিরাহ নিজেকে সামলে নিয়ে রেগে বলে, কি চাও তুমি? আর কি চাও? চর মারা শোধ নেওয়া শেষ হয়নি? আর কি করবে? কেন যোগাযোগের চেষ্টা করছো? ওহ,
এখন আমার আর তোমার ছবি মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে, আমার স্বামীর কাছে আমাকে ছোট করবে? না না, বলো বলো, আর কত নিচে নামার ইচ্ছে আছে তোমার সাইম ভুইয়া? শাইম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনশিরাহ হঠাৎ কেঁদে ফেলল। পর মুহূর্তেই নিজের চোখের পানি মুছে নেয়। শাইম বলে, স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আতঙ্কিত হচ্ছ দেখছি। টান জমেছে স্বামীর প্রতি। ইনশিরাহ জবাব দেয় না। শাইম হাসে সামান্য, বলে, সে কি তোমাকে আমার মতো জ্বালাতন করে? না, সে আমাকে সম্মান করে, শুধু আর শুধু সম্মান করে, আমাকে মুগ্ধতা নিয়ে দেখে শুধু। আমি তার কাছে ঠান্ডা মরা মাছ নই। চেঁচিয়ে বলে ইনশিরাহ। শাইম এবারও শুকনো হাসে। ইনশিরাহ বলতে থাকে, তোমার ইন্টেনশন কি আমি জানি না, তবে তুমি যদি ভেবে থাকো আমাকে ফুসলানোর ট্রাই করে বিবাহিতা আমিটার চরিত্রের দাগ লাগাবে, তবে ট্রাস্ট মি সাইম, এমনটা তো এর জন্মও হবে না। আমি এক লোকের বউ, আর কখনো কল করবে না আমাকে, নয়তো আমি আইনগত ব্যবস্থা নেব। শাইম চেয়ে থাকে শুধু। কথাগুলো বলে হাঁপাতে থাকে ইনশিরাহ। দুজনে দুজনের দিকে সম্পূর্ণ বিপরীত অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। ওদের দেখছিল কয়েকজোড়া উৎসুক চোখ, তাদের চোখে মুখে পৈশাচিক হাসি লেপ্টে আছে। লিয়াকত চৌধুরীর ছেলেরা ইয়াসার মির্জাকে অপদস্থ করার এমন সুন্দর সুযোগটি আর হাতছাড়া করেনি। শামিনকে কল করে জানালো,